অরুণাচল সেনাবাহিনী ওরা বলতেছে 9 কিলোমিটার ঢুকছে ভিতরে। ও যদি 100 কিলোমিটার ঢুকে ভারতের কি করার আছে আমার বলেন? ভারতের কি করার আছে? ও এখান দিয়ে ঢুকলে লাদাখ দিয়ে ঢুকে যাবে, আবার পাকিস্তান দাঁড়ায় আছে, তার মণিপুরে গ্যাঞ্জাম, নাগাল্যান্ড, ওর সবগুলোতে গ্যাঞ্জাম। সে তার নিজেরই সামলাতে পারতেছে না, তার মানে আবার শুভেন্দু অধিকারী আমল তাবল বলে। আগামী দিনগুলিতে চীন আরো শক্তিশালী হবে, আমার দেশে যদি থাকে তার নিজের দেশের জনগণকে নিরাপত্তার জন্য সে আরো কঠোর হবে, এত সহজ যাবে না। তারা মনে করেন ভারতের মাথা খারাপ হয়ে গেছে, এই ছাত্ররা আবেগের বিপ্লব বলুক আর অভ্যুত্থান বলুক, তাদের ভয়ে মসজিদের ইমাম সহ পলাইয়ে গেছে, সাথে 4 জন ডিজিফাইড ডিজি ভারতে আশ্রয় নিছে। আপনি বুঝেন এই ধামাকাটা ঝড়টা কত বড় শক্তিশালী ঝড়। এমন কিন্তু বিপ্লব আরো সহজ সিনা ভাই। এখন কিন্তু র্যাব গুলি করবে না, পুলিশ গুলি করবে না, ডিজে ভাই নাক গলাবে না, অতি সহজ। সোজা রাস্তা যে না চলে সরকার, তারা কিন্তু বাধাগ্রস্ত হবে। আমিও চাইবো না ছাত্ররা পড়াশোনা করুক, পড়াশোনার জন্য বাপ মা তাদেরকে ইউনিভার্সিটি পাঠায়, বাড়াবাড়ি করা ঠিক না। তারা ভালো পড়াশোনা, আমি সবারই বলি কথাবার্তা বলো, পড়াশোনা করো, প্রিপেয়ার্ড হও বিসিএস ক্যাডারের জন্য, তার মধ্যে তুমি দেশকে ভালোবাসতে পারবা। রাজনীতি হলো ওইসব লোকের যার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা নাই, প্রচুর প্রচুর টাকা রাজা বাচ্চা মানুষ, ওদের জন্য, তোমাদের জন্য না। তোমরা পড়াশোনা করো, ঠিক আছে, টাকা চলে আসছে যার জন্য ওরা তো এখন আর পড়াশোনার প্রতি আগ্রহ নেই, ওদের তো এখন রাজনীতি নিয়ে আগ্রহ। এবং দেখেন অনেকেরই কিন্তু এখন ওদের দেখে দেখে উৎসাহিত হচ্ছে রাজনীতিতে। না এতগুলা সংগঠন, আপনিই তো কতগুলা সংগঠনের সাথে আছেন, আপনি দেখেন প্রত্যেকটা সংগঠন কি কোথা থেকে, ছাত্ররাই তো করছে, কোনো দরকার ছিল? ছাত্ররাই করতেছে। যেমন মনে করেন আমি সেদিন এই মানে জনগণ সাহায্য ভালো করে, এই যে নির্বাচনের সময় জনগণ সাহায্য করছে, জনগণ নতুন প্রজন্ম চাচ্ছে। কারণ এই যে 54 বছরে যারা ঘুরে ফিরে আসতেছে, এদের কোনো পেশা নাই, ম্যাক্সিমাম লোকের পেশা রাজনীতি মানে চাঁদাবাজি। আমরা তো এই জিনিস কতদিন দেখবো? এলাকায় জমি দখল, বাড়ি দখল, বালুর মাল দখল, এটা তো আমরা রাজনীতি করে আইছে। এখান থেকে উত্তরণের একটা ব্যবস্থা করতে হবে। এই জন্যই জুলাই বিপ্লবের সনদ হয়তো সমস্যা হচ্ছে, এবার হয় নাই, আগামী যাতে সহজ হবে না। আগামীতে যদি এই সনদ না হয়, বিএনপি তার নিজের সমস্যা নিজে সৃষ্টি করবে। আমার বিশ্বাস আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বেশ ম্যাচিউর। আমি বলি তো সবসময় যে ওনার স্ত্রী পাইছেন গর্বিত এক ফ্যামিলির মেয়ে, ওনার যে মেয়ে সেও বেশ জ্ঞানী। তো ইচ্ছা করলেও যত মানে কর্মকাণ্ড তার সে বাইরে করুক, বাট কিছু সময়ের জন্য হলো 7-8 ঘন্টা বাসায় দেন। ভুল কথা করলো, ওনার মেয়ে ফলো করতেছেন, ওনার স্ত্রী ফলো করতেছেন, বেশি দূর আসলে কাজ হবে না, একটু আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। আমাদের সেনাবাহিনী যেরকম ঘুরে গেছে, দেখেন সেনাপ্রধান নিয়ে আমি অনেক কথা বলতে উল্টো বিপক্ষে, এখন 4টা একটা ব্যাটালিয়ন 4 খলিফার নামে করে দিছে, তোর আমি আর কিভাবে গালি দিব? গালি অনেক কথা আছে, হঠাৎ করে কেন 4 খলিফার নাম? ওই যে আপা, ওই সুশীল, ওই সুশীল আমরা সমস্যা। এরা এত ভীতু নত জানু। আমি তো পশ্চিমবঙ্গের লোকদের বলি, সুভাষ বসুর জাতি, সুভাষ বসুর ভয়ে ব্রিটিশ ভারত ছেড়ে গেছে। তারা এই আর্মি, ব্রিটিশ আর্মি তাবুত থেকে রাত্রে রাত্রে বেরোতো না বার্মা ক্যাম্পেইনে, সুভাষ বসুর ভয়ে। সেই অনুসারীরা দেখেন আজকে দিল্লির পা চাটতেছে, সুগন্ধ অধিকারী আবল তাবল বকতেছে, যার কোনো সক্ষমতা নাই। আমার সীমান্তে দেখেন বিডিআর এর সাথে জনগণ দাঁড়ায় আছে, রাত দিন কাজ করতেছে। ওদের বিএসএফ এর সাথে কোন জনগণ দেখছেন? নাই। এটাই বাস্তবতা। যুদ্ধ হলে আমরা এপার বাংলা ওপার বাংলা সব এক। কারো বাড়ির উপর দিয়ে গেছে, কারো জমির উপর দিয়ে তার কাটা গেছে, এই ডাজন্ট ম্যাটার। 50 বছর 60 বছর আগে আত্মীয় স্বজন আসা যাওয়া করতো, আমরা একে অপর বন্ধু। আমাদের দর্শন হলো ভারতের শাসন ব্যবস্থা। যেটা সেনাবাহিনীর ব্যাপারে এখন যে সমালোচনাটা এসেছে, 4 খলিফার নামে ব্যাটালিয়ন, তারপর হচ্ছে যে অগ্নিশিখা, আপা 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 না আপা বলি 4 খলিফার নামে যে আমরা আমরা তো কখনোই এটা করব না যে 4 খলিফার নামে, তখন আমরা 4টা বিশিষ্টের নামে হয়েছে অন্য কোনো কোম্পানি, এখন 4 খলিফার নামে কমছে করছে, ভালো হয়েছে তো। প্যালেস্টাইনের অফিসার আসে শিখতে, শ্রীলঙ্কার অফিসার ট্রেনিং এ আসে। আমি চাইবো আরো অন্যান্য দেশের এখানে আসবে, গুণগত মান যাচাই করবে। এটা একটা কি আপনার, আমরা চলি বলি আপা, যুদ্ধটা হয় আবেগে, দেশপ্রেমে। নাহলে কেউ বোকার মতো অস্ত্র নিয়ে আর একটা মাইন্ড ফিল্ডের উপর লাফ দিয়ে পড়ে, ও জানে লাফ দিয়ে পড়লে ওর পাটা উড়ে যাবে,
মারা যাবে, পরিবার কানবে, তারপরও যায় কেন? দেশপ্রেম, ভালোবাসা, আবেগ। আর আবেগই তার পতাকাটা উঠায় রাখে। সুতরাং যে যাই বলুক ও সুশীল। রবীন্দ্রসঙ্গীতের নাম দিয়ে রবীন্দ্রনাথের নাম রাখতো একটা হল, তাহলে খুব খুশি হইতো, এই কাজের কাজ হয়েছে। এই পার্টি লোক, অবদান কার বেশি, সলিমুল্লাহ না রবীন্দ্রনাথের? এটা স্বীকার করতে তো বুঝে নাই। এটা নিয়ে আমাদের অনেক সমস্যা। আর আমরা আমাদের নেতাদেরকে বিতর্কিত করছি। সিনা ভাই পরিষ্কার বলছেন, প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আর সারা শেখ মুজিবুর রহমান, দুটো রাত দিন ডিফারেন্স। এটা আসলে সত্যি একটা ভীষণ। কেন এরকম হলো? এই চোরটার জন্য, বাঁচার জন্য। চুরি কে করছে? শেখ সাহেব তো চুরি করেন নাই, চুরি তো করছে এই তোফাল টোফাল এরা। পুরা যা আইসে ত্রাণের টাকা পয়সা সব বিক্রি করে দিচ্ছে। আমি মনে করি আপা, আমাদের একটা মাইল ফলক, যে শাসক অবৈধভাবে থাকলে, এই পুলিশ বিডিআরকে নিজের মতো করে ব্যবহার করলে, তাও সে টিকতে পারে না। নিরস্ত্র জনগণের কাছে কিন্তু হেরে গেছে। আপনি যা বোঝার চেষ্টা করেন। সুতরাং সব আগামী দিনের জন্য, নেতাদের জন্য এটা শিক্ষণীয় জিনিস। আপনি হেলে খেলে আপনি রাজনীতি করবেন, হয় না। আমরা ট্যাগ দিছি পাকিস্তান গণতন্ত্র রাষ্ট্র না। পাকিস্তান ৭০ সালে নির্বাচন দিছে, যারা সিনিয়র ভোট দিছেন, একজন একাধিক ভোট দিছেন, কম্পিটিশন ছিল কে কয়টা ভোট দিছে। কিন্তু উনি এসে কি করলেন? আমাদের ভোটই বন্ধ করে দিলেন। তো এইটাই আমি বলি যে আমরা একটু চিন্তা ভাবনা করে কাজ করি। আমি যদি যা করব তারই প্রতিফল আমি পাবো, এর বাইরে আমি যাব না। আর চীন অনেক বড় শক্তিশালী দেশ, চীনের সাথে আমাদের সম্পর্ক হয়েছে, তিস্তা হইতেছে। আপনি কি বুঝতে পারেন বাংলাদেশ চিন্তা করে পদ্মা ব্যারেজ দিবে? এটা তো ইচ্ছা করলেও তো কইতে পারে না ভয়ে। ওরে বাপরে, কেউ শুনে ফেললে ভারত মনে কষ্ট পাবে। এখন কিরকম যাইতেছে বুঝেন ঠেলাটা। এর মধ্যে মনে করেন মানে ভারতের তো ঘুমার কথা না, সে পুশিন করতেছে বাঙালি, কিন্তু কয়েক হাজার আমাদের এই আওয়ামী লোকরা ওই দেশে রয়ে গেছে, এদেরকে পুশিন করতেছে না। আমরা এগুলো বুঝতেছি না। আমাদের হাদির 2 হত্যাকারীকে রেখে দিছে, ফেরত দিচ্ছে না, বুঝতেছি না। এতে কি জনসমর্থন বাড়বে ভারতের? অসম্ভব। আরো খেপবে, আরো ক্ষিপ্ত হবে। এইগুলির জন্যই জনগণকে এই একটা মানে উৎসাহের মধ্যে রাখা, সমালোচনার মধ্যে না। জনগণ যেন শক্তিশালী। আমি মনে করি সবসময় ভারত বিরুদ্ধে কথা বলি। ফোরাম যাই থাকুক, আপনি আর্টিকেল যাই থাকুক, কি বিষয় কিছু বড় কথা না। কথা আমাকে ভারতকে তাই আনি, ভারতকে আমি একটু সোজা করার কথা বলি। আমরা রক্ষণশীল জাতি নাই। আমরা এখন কিন্তু আবু সৈয়দের জাতি। অনেক সাহসী আমরা, প্রমাণিত করেছি। এই বাঙালিদের অনেক বদনাম ছিল। সিস্টেমের ওয়ারে বাঙালিরা যুদ্ধ করে পাকিস্তানের পক্ষ হয়ে ভারত উচিত শিক্ষা দিছে। আগামীতে ভারত ঝামেলা করলে বিডিআর যথেষ্ট, সীমান্তের বিডিআর যথেষ্ট। জনগণরা আমার বেশ সাহসী, ওই সময় আমরা সবাই এক। আমার মনে হয় ভারত যা করছে সে সীমা লঙ্ঘন করে অনেক করছে। দেশ স্বাধীন হইতে পারে নাই শেখ মুজিবুর রহমান ক্ষমতায়, উনি আমাদের পার্বত্য চট্টগ্রামের অশান্তি সৃষ্টি করে দিয়েছেন অস্ত্র, ট্রেনিং, গোলা বারুদ দিয়ে। আর ওর কথায় কথা 10 লাখ বলে। 10 লাখ তো না, অল্প 2 সাম্পালের অস্ত্র বাংলাদেশ করে কিনে নাই, বাংলাদেশ আনেও নাই, আনছে ওদের দেশের লোক। আমি তো শত্রুকে একটু চোখ অন্যদিকে তাকাই থাকবো, যা নেই, এটাই স্বাভাবিক। তবে এই অস্ত্রটা আমার দিকে ব্যবহার হচ্ছে না, শত্রুর পক্ষের দিকে ব্যবহার হচ্ছে। এটা নিয়ে ভারত গান গায়, আমরা কোনো কথা কই না। এই জন্য তারেক সেবা অপরাধী, বাবা সেবা অপরাধী। উনারা কি ছিলেন স্পটে? না ওনারা টাকা নিয়েছেন, না ওনারা সিগন্যাল দিয়েছেন? আমি থাকলে কথা ছিল ভিন্ন, বাট কাজটা ঠিক মতো করতে পারে নাই, করতে দেওয়া হয় নাই বা করে নাই। যাই হোক, ওটা বড় কথা না। এত বড় কাজ করতে পারে 30,000 বাঙালি মারা গেছে, সেনাবাহিনী অনেক অফিসার মারা গেছে, অনেক জওয়ান মারা গেছে, বিডিআর মারা গেছে, বিএসএফ মারা গেছে, আপনার বিজিবি মারা গেছে, আমাদের পুলিশ মারা গেছে, বাঙালি মারা গেছে প্রায় 30,000। এসব ভারতের জন্য। ভারতকে আপনি আপন করার কোনো স্কোপ নেই, চিরশত্রু। ওইভাবে তার ট্রিট করবেন, এছাড়া সম্ভব না। এই যে আন্দোলন হচ্ছে, এটা ইনডাইরেক্টলি ভারতের বিরুদ্ধে। এই আন্দোলনের মধ্যে ভারতের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এইটার জন্যই এই 1 মাস হওয়া উচিত না। আপনাদের পড়াশোনা আছে, পড়াশোনা করবে ফাঁকে ফাঁকে। সবগুলি অনুষ্ঠানই মনে হয় সন্ধ্যার পরে যদি কিছু থাকে, তারপরে না মনে 1 করেন মাস এই ব্যাপী এটা 18 তারিখ
থেকে 18 তারিখে মনে হয় আবু সাইদের হত্যা, তারপরে মানে যেদিন উল্লেখযোগ্য দিনগুলো আরকি। তো জানি সেটাই না সেটাই আসলে সেটা কারা, কারা তো কর্মসূচি এটা দিয়েছে অনেক দল। হুম। এটা হইতে পারে, সবারই ৫ই অনেক আগস্টটাই মেইন। হ্যাঁ, ৫ই আগস্ট পালন সবাই করুক। আমার কথা হলো ৫ই আগস্ট আমরা চাচ্ছি যে আমাদের যে জাদুঘর যেটা করা হয়েছে গণভবনে সেটা খুলে দেওয়া হোক। সবার জন্য উন্মুক্ত। সুতরাং এটা হওয়া উচিত। ফেসিস বন্ধ করতে গেলে কিছু জিনিস লাগবে। বই খাতায় থাকে যে ফেসিস ছিল এই অবস্থা হবে। ভারতে আশ্রয় নিতে হবে। বিডিআর তো আমি কিন্তু বিএনপির জন্য বিএনপি দেখবেন বিএনপি ঠিক সই পথে চলবে। সে ফেসিস হতে পারবে না। তো তার তো রাস্তা নেই ভারতে যাওয়ার। আর চীন ঘুরে আসার পরে ভারতে যাওয়ার কোনো স্কোপ নাই। তাকে সোজা হইতে হবে। ইনশাআল্লাহ আমাদের পক্ষে আমাদের মতো করেই হুম। বিএনপি ইনশাআল্লাহ। ওই কোনো আজে-বাজে লোক তার কোনো পরামর্শে কোনো কাজ হবে না। এবং জনগণের সাথেই বিএনপি থাকবে। আমি এটা আশাবাদী। সেনাবাহিনীও জনগণের সাথে থাকবে। গোয়েন্দাও পরিবর্তন হবে চরিত্রের। একদম পরিবর্তন হয়ে গেছে। আশা করি ডিজিএফআই, এনএসআই যারা বলেন সব পরিবর্তন। আমাদেরকে এমনভাবে করা হইছে ভাই, আপা মানে আমরা যে অপরাধ করতেছি, এই গুম করতে খুন করতে এটা মনে হয়েছে নরমাল ডিউটি। এটা যে অপরাধ এটা কেউ মনে করে নাই। এখন কোর্টে যখন পুলিশ বলতেছে স্যার আমি হুম। এই কটা গুলি নিচ্ছি, এই কটা গুলি আমি জমা দিছি। আমি কোনো গুলি করি নাই। বিচারক বলতেছে তুমি তো ওখানে ছিলা। সঠিক। তুমি তো প্রতিরোধ করো নাই। ওরা তো ঠেকাও নাই। এই জন্য তুমি অপরাধী। এগুলির অনেক সিগনিফিকেন্ট আছে আপা। যা অন্য পুলিশদের আগামীতে এই কাজ করতে উৎসাহিত করবে না। টাকা দিলেও করবে না। এটা দরকার ছিল। অনেক বছর পরেও দরকার ছিল। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। আমি সিনাই সাইদ, আপনি অন্যান্য বিষয়ে বলবেন, কিন্তু সাথে আমি যেটা শুনতে চাই যে আজকে যে চীনা রাষ্ট্রদূত বললেন যে বাংলাদেশের ব্যাপারে অন্য দেশের হস্তক্ষেপ মানে মেনে নেবে না চীন। তো এটা চীনের কতটা রাইট আছে এটা বলার, আপনার কাছে শুনতে চাই প্লিজ। একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু মহাবিপদ আছি। এই কথা আমেরিকা বলতো আপনি সমালোচনা করতেন, তুরস্ক বললে সমালোচনা করতেন, পাকিস্তান বললে তো খেয়ে ভাই। এখন চীন বলেছে, খুব ভালো লাগতেছে না শুনতে। আলটিমেট কথা কি দাঁড়াইলো? চীনকে আমরা বলেছি এই ভূমিকা নেন আপনি, আর সেজন ভূমিকা নিবে, আবার সে একই কথা দাঁড়াবে, কি দিবেন কোন, কি দিবেন? চীনের ট্র্যাক রেকর্ডটা কি? খুব কঠিন কিন্তু। চীনকে বোঝার চেষ্টা করেন কিন্তু। কঠিন জাতি, ৫,০০০ বছর সভ্যতা, খুব ধীর স্থির। অনেকে বলে কনফুসিয়ানিজম, তারা দর্শন নিছে কিন্তু। তার চেয়ে বড় কথা হলো তারা কিন্তু মানুষ থেকে চীন না, তারা সেই চীন হুয়াং হুয়া চিন্তা করেন। কি বলেছিল? বিড়ালটা সাদা কিনা কালো বড় কথা নাই, ইঁদুর ধরতে পারি না। মোস্ট প্র্যাকটিক্যাল স্টেট। এটা ইংরেজিতে বলা হয় হিট দ্য আয়রন ওয়েন ইট ইজ হট, ফেভিয়ান পলিসি। এখন চীন বলছে, শুনতে ভালো লাগতেছে, এটা কারণ ভারত যুদ্ধে গেছে। আমি কখনো চাবো না যে আমার ইন্টারনেটের ব্যাপারে কেউ হাত দেয়। সে হাত দিয়ে ফেলেছে। কেউ হাত দিলে সে এসে পড়বে, তার মানে কি সেও হাত দিয়ে ফেলেছে। আমার মনে হয় এখানে চীনও কিছুটা বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছিল। বাংলাদেশটা কিন্তু খুব খারাপ জায়গা, কোনো কিছু বেশি দিন টিকে না। কিন্তু চীনের সাথে সম্পর্ক হবে, বহুমুখী সম্পর্ক হবে। চীন আমাদের বন্ধুত্ব, আমরা ডিআরআই করেছি, চুক্তি করেছি, আমরা ডিএফআইতে যাচ্ছি তাদের সাথে, অনেকগুলো জিনিস করতেছি। তো আমরা ঘনিষ্ঠ আছি। আমাদের মেইনলি আমাদের অর্থ দরকার, আমাদের প্রজেক্ট দরকার, উন্নয়নের জন্য আসছে ছিল, এখনো সে আসছে, সে থাকবে। সবসময় মনে রাখবে চীন আমার সাথে ততক্ষণই থাকবে যতক্ষণ সে দেখবে আমি ভারতের পক্ষে নাই, ভূ রাজনীতি। কিন্তু আপনি যখন দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ধারণ করবেন, যার সাথে করেন, চীন করে আমেরিকা ভারত করেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে দ্বিপাক্ষিক না, ওই দ্বিপাক্ষিকের মধ্যে চলে আসে মাল্টিপাক্ষিক। যে চীনের সাথে সম্পর্ক ভারত কিভাবে দেখবে, আমেরিকা কিভাবে দেখবে, আপনি এই জন্য গুরুত্ব দিবেন। আপনি ছোট রাষ্ট্র, আপনি আমেরিকা না, চীনও না, আপনার বড় এটা কম, ন্যাশনাল পাওয়ার শক্তি কম, আপনার এখানে সবকিছু আছে, কিন্তু আপনি চতুর্দিকে পারো। যদি বে অফ বেঙ্গলে যান, কিছুক্ষণ বাদ দেন না, ওই আন্দামান নিকোবর সেও ভারত। আমি বলেছি ঐতিহাসিক সত্য থেকে, এমপি সিরাজ, বিএনপির এমপি বগুড়া সিরাজ বলেছে
স্ত্রীকে ডিভোর্স করা যায়, প্রতিবেশীকে করা যায় না। কথা সত্য তো। আবার এটাও কিন্তু কথা আছে, ইংরেজিতে কিন্তু কয়েকটা কথা আসছে ভারত সম্পর্কে। বলে জিওগ্রাফি টেলস আস টু বি উইথ ইন্ডিয়া। জিওগ্রাফি বলে একসাথে থাকো, হিস্ট্রি টেলস আস টু বি অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া। এইখানে খেলাটা। ইতিহাসটা কেন বলে ওরা বিশ্বাস করবি না? কারণ বিশ্বাসটা এই জন্য আসে, তার যে ন্যাশনাল ইন্টারেস্ট আমার ন্যাশনাল ইন্টারেস্ট ক্ল্যাশ করে যায়। তার ন্যাশনাল ইন্টারেস্ট সে দেখে, আমারটা দেখতে পারি না। কারণ আমি ছোট রাষ্ট্র, কথা বলতে পারছি না, এবং সে শক্তি প্রদর্শন করতেছে, এবং সে আরেকটা কাজ করছে কিন্তু এখানে। ভারতের কিন্তু প্লাস পয়েন্ট আছে। ভারতের র কথা চিন্তা করেন তো, বাংলাদেশে র এত ব্যক্তি লাভ করেছে যে এটা হাসির ভালো করে জানে। 17 বছরে তো র দেশ চালাইছে, মানুষ জানতে অজান্তে র হয়ে গেছে, ভয় ভীতিতে কাজ করতে পারেনি। কিন্তু এখনো কিন্তু বাংলাদেশ অনেকগুলো সেক্টর, যেমন বলতে পারেন সফটওয়্যার, ব্যাংকিং সেক্টর, কারাতে, ভারতের আছে। ভারত কিন্তু সীমান্ত বাদ দেন না কেন, ব্যবসা বাদ দেন না, কিন্তু অনেকগুলো জায়গায় কিন্তু সে এখনো কিন্তু খেলার সুযোগ আছে তার। এগুলো যারা জানে না, বড় বড় কথা হয়ে গেছে না। দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু এত সস্তা না। ভারত বাংলাদেশ সম্পর্কটা কিন্তু অত্যন্ত ডেলিকেট, অত্যন্ত কঠিন, এবং এটা কিন্তু ভঙ্গুর না। আজকে সরকার বলতেছেন না, কালকে বললো হ্যাঁ। যেমন কথাটা বললেন যে আমের কথা বলছেন, আম দিয়েছে কে? পররাষ্ট্র মন্ত্রণালয় আম পাঠাইছে। এর আগেও ইলিশ পাঠাইছে শেখ হাসিনা, মমতারা পাঠাইছে, পাঠাইছে তো। কেন এই পাঠায়? সময়ও পাঠাইছে। আবার ইউনূস মিয়াও পাঠাইছে কেন? সে তো ভারত বিদ্বেষী ছিল, সে পাঠালো কেন? এগুলো হচ্ছে বাস্তবতা। আপনি যখন রাষ্ট্রের চেয়ারে বসে পড়বেন, যখন অপোজিশন আছেন না, যেমন হাসিনার ভাই একটা দল করছে, এখন সে দলটাকে চালাতে হচ্ছে নিজের পয়সা খরচ করে, চাঁদা ফাজা নিয়ে, বুঝাই না বুদ্ধি। কিন্তু যখন সে ক্ষমতায় বসবে, ওই ফান্ড তো রেডি করে আছে, ফান্ড তো রেডি, আপনার রাজস্ব আছে, বৈদেশিক লোন আছে, তখন কিন্তু আপনাকে বৈদেশিক সম্পর্ক চলে আসবে। ওটা অন্য জিনিস। কিন্তু এই জন্য আমি ক্ষমতাসীনদের বক্তব্য আর অপোজিশন বক্তব্য অনেক পার্থক্য কেন হয়? আমাদের এখানে যারা অপোজিশনে থাকেন, তারা বেশি কথা বলতে পছন্দ করেন, কাল্পনিক কথা বলতে পছন্দ করেন, এবং মনে করেন জনগণ জনতুষ্টি করতে দেবেন না, জনতুষ্টি করবেন না, জনগণের শান্তি নিয়ে আসেন। এই জনতুষ্টিমূলক বক্তৃতা, বিবৃতি, কথাবার্তা আমাদেরকে অনেক পিছিয়ে দিচ্ছে। এই যে বলতেছিলেন আম পাঠাইছেন, কাকে পাঠাইছেন? আম পাঠাইলেন শুভেন্দুকে, আর কারে পাঠাইলেন? মানিক সাহাকে। ত্রিপুরা পাঠাইলেন, আর পশ্চিমবাংলা পাঠাইলেন। তো হিমন্ত শর্মা কি দোষ করছে? আসাম, উত্তর ভারতের বড় রাষ্ট্র তো আসাম, ত্রিপুরা তো ছোট্ট রাষ্ট্র, 40 লক্ষ লোক, মুসলমান কত আছে? 3%। আর ওই আসামে মুসলমান আছে 1,40,000, 38% মুসলমান। ওইখানে আম পাঠাবেন না? দরকার নেই না? এই যে কাজটা করছেন, এই কাজটা কে শিখেছে আপনাকে? এটা কি পররাষ্ট্রমন্ত্রীর ভুল, না পররাষ্ট্রমন্ত্রীর ভুল, নাকি রাষ্ট্রের শাসক গোষ্ঠীর ভুল? আপনি গ্যাঞ্জাম বললেন কেন? আপনি যদি প্রমাণ করতে পারতেন আম পাঠাবো সব জায়গায়, জরুরি ছিল আপনার আসাম, সবচেয়ে বড় স্টেট উত্তর ভারতের মধ্যে, মিজোরাম পাঠালেন না কেন? এইখানেও কিন্তু বাংলাদেশ দেখেন, বাস্তব প্র্যাকটিক্যাল যে কথা বললাম, এখানে সে ভুল করছে। এখন হিমেল শর্মা পাঠানো ঠিক আছে, শুভেন্দুরে পাঠিয়েছেন, আপনার আম খেয়ে কিছু বলে দেবো সব ঠিক আছে। যে লোকটা বলতেছে বাংলাদেশ দূতাবাস আমি বন্ধ করে দেব, একই কথা কে বলতেছে? মানিক সহ বলতেছে। আচ্ছা, দূতাবাসই বন্ধ করা যায়? হাসিনুর ভাই, আমরা জবাব দেব না। বাংলাদেশেও তো একসময় বলছিল, বাংলাদেশেও তো একসময় বলছে যে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই কথাতে বলতেছে, বলতে দেয়। দূতাবাস একটা সভারেন এন্টিটি, কিন্তু বাংলাদেশ দূতাবাসটা যে বিল্ডিং আছে, নোবডি ক্যান টাচ ইট, এগ্রিমেন্ট, এটা ভিয়েনা চুক্তি, কিন্তু খেয়াল করবেন। আমাদের ইন্ডিয়ান এমবেসি এখানে আছে, ওই এলাকায় কিন্তু সে স্বাধীন, ইন্ডিয়া পতাকা করে। কিন্তু ওই শুভেন্দু বল্লভ বাতিল করতে পার না দেখি, এই দায়িত্ব তো দিল্লি গভর্নমেন্টের, এটা শুভেন্দুর নাকি? সব কথা উত্তর দিবেন লজিক্যালি বলবেন যে তোমার ক্ষমতা নাই, পারলে দেখাই দাও তুমি। এটা ভারত সরকার দেখবে এটা। আমি সব ব্যাপারে কথা বলবো, পাড়ায় ভালোভাবে দেখাই দেবো, এর বলতে জান কেন? শুভেন্দু তো মূলত ইসলাম বিরোধী লোক, এবং যে কোনো ভাবে সে মুসলমানদের বিরুদ্ধে আসে, থাকবে সেটা আমরা জানি। এবং মানিক সরকারও তাই, হিমেল শর্মাও তাই। ভাষা তো একার শব্দ বিজেপি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের যে বর্ডারিং স্টেট সবগুলি বিজেপি, মিজোরাম কম বেশি তাই, মেঘালয় ওতে জোট করে, জোট করে আসছে। এখন আপনি চিন্তা করবেন, বর্ডারিং স্টেট গুলো হচ্ছে বিজেপি,
আপনাকে শান্তি দিবে না তো? আপনি শান্তি চাচ্ছেন কেন? গুরুত্বপূর্ণ হচ্ছে ওই জিনিসটা। ওই যে বর্ডারে যে বিএসএফ এর সাথে বা বিজেপির সাথে জনগণ এসে গেছে। নিউ সিমটম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। জনগণ চলে আসছে আমাদের বিজেপির সাথে। ভারত চিন্তা করতে পারে নাই। জনরোষ কতটুকু গেছে কিন্তু। হ্যাঁ, সে পুশিং করতেছে কাকে? আসিফ ভাই বলে দিচ্ছে তো। এখানে কাদের পুশিং করতেছে? আপনাকে বুঝতে হবে তো। ভারতের শক্তিটা কি এই মুহূর্তে? আরো ডিপে যান না কেন? আপনি যত বকেন, যত কিছু করেন না কেন? আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রেসিডেন্ট কোথায় আছে? ভারতে আছে। নেতারা হয়ে আছে, ভারতে আছে। তো ভারত তো শেখ হাসিনাকে পেয়ে গেছে, অর্থাৎ আওয়ামী লীগকে পেয়ে গেছে। আওয়ামী লীগের পাওয়া মানে কয়েক কোটি লোক পেয়ে গেছে। হিন্দুরা তো আছে তার সাথে। হিন্দু প্লাস আওয়ামী লীগ। চিন্তা করেন তো ভারতের প্লাস পয়েন্ট কোনটা? আপনি যে ফাইটটা করতে যাচ্ছেন, ফাইটটা করবেন, চিৎকার করতেছেন, নিজের ঘর তো ঠিক না আপনার। আপনার দেশের একটা বড় দল তার সাথে আছে এবং ওই দেশ একটা কন্ডিশন দিচ্ছে সরকারের কাছে যে শেখ হাসিনা প্রত্যাবর্তন, নিরাপদ প্রত্যাবর্তন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নাও, তাহলে সম্পর্ক স্বাভাবিক হবে। দেখেন বার্গেনিং কি করতেছে? আমার দেশে দল নিয়ে বার্গেনিং করতেছে ভারত, আমার দেশে ব্যাপারে নাগাদ সে, এবং সেখানে বসে বসে কথা বলা হচ্ছে। আপনি কি মনে করতেছেন এগুলি হালকা? আপনি ভারতকে যদি হালকা ভাবতেছেন, হালকা? হ্যাঁ, ভারত কি একা? ভারতের সাথে এই দেশের জনগোষ্ঠীর কমপক্ষে 40% লোক আছে এখানে। অনেক আওয়ামী লীগ, জাতীয় পার্টি 12 যারা আছে, সমমান আছে, 40 আর 30% তো আছে। তাহলে ভারত যে খেলতেছে এক কথা হয়, সে তো একা না, তার সাথে তো আমরা আছি। আসি বলে আজকে এটা হয়েছে। আমরা কি বলবো এটা যে আওয়ামী লীগ মিছিল করতেছে না? মিছিল করছে, করবে। এবং শেখ হাসিনা বলেই দিছে আমি এই বছর দেশে আসবো, আসুক বা না আসুক, সে ঘোষণা দিচ্ছে। এবং সে ঘোষণা দিচ্ছে, তার দল আছে তো, সে তো মিছিল করতে পারে, দল তো আছে। নির্বাচন যদি করে সে ভোট দল পাইবে। আছে কিন্তু নিষিদ্ধ, দল আছে নিষিদ্ধ। তাহলে আপনি এখন চিন্তা করেন, নিষিদ্ধ তো তারেক রহমানের ভাষণ নিষিদ্ধ ছিল, ইটিভি দিল না, তাহলে কি দল তো নিষিদ্ধ ছিল না। অনলাইনে যুক্ত, অনলাইনের যুগে অনেক কিছু, অনলাইনের যুগে কিন্তু নিষিদ্ধ করার শব্দ নাই। আপনি নিষিদ্ধ করছেন, ঠিক আছে, সে তো কথা বলতেছে ওই অনলাইনে, ছবি দেখা যাচ্ছে। দলের কার্যক্রম যে নিষিদ্ধ বা দল যে নিষিদ্ধ সেটার দলের কার্যক্রম নিষিদ্ধ, দল তো নিষিদ্ধ না, খেয়াল করবেন কিন্তু কার্যক্রম নিষিদ্ধ। আপনি দল নিষিদ্ধ করেন না কিন্তু কার্যক্রমটা বলছেন এটা স্থগিত করে দেওয়া হয়েছে। কিন্তু দলটা তো আছে, আর এই দলটা তো ভারতের সাথে মিশে আছে। আপনি যখন কথা বলতে যাবেন, তো ভারত আপনাকে বলবে যে হে ভাই, তোমারও হলো ও তো আমার সাথে আছে, তুমি যেমন আছে একজন, আমার আছে 2 জন। তারপরে আসেন রড যে অ্যাক্টিভিটিস, যে নেটওয়ার্ক শেষ হয়ে গেছে। কখন সে এর সাথে ওর আবার সম্পর্ক হয়ে যাবে? ওই যে G2 মিটিং হয় না, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র ডিফেন্স মিনিস্টার ভারত যেটা হয় আমেরিকার সাথে, হচ্ছে তো একসাথে আমেরিকা ভারতের সাথে কাছাকাছি থাকবে বিকজ অফ চায়না। চায়না যেহেতু ওপেনলি বলে ফেলাইছে। দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমেরিকার পলিসি ডিক্লেয়ার পলিসি বাংলাদেশকে বলে দিচ্ছে চীনের উপর নির্ভরশীলতা কমায় আনো। একই বক্তব্য কিন্তু বর্তমানে অ্যাম্বাসেডর বারবার বলতেছে, আমার প্রধান কাজটা হচ্ছে বাংলাদেশ চীনের উপর নির্ভরতা কমায় আনবে। আমরা কি করতেছি? বাড়ায় আনতেছি। এর মধ্যে চীন কি হলো? ইন্টারনেটে হাত দিলে আমরা সহ্য দেখবো। তাহলে আমেরিকায় দেখবেন আপনি, আপনি ভারত আমেরিকা দেখবেন আপনি। এই যে কথাগুলো আস্তে আস্তে কিন্তু সিমটম খারাপ কিন্তু। দেখেন আমেরিকা বলতেছে করিডোর দাও, চীনও বলতেছে করিডোর দাও, ভারত বলতেছে কি আমার জমি দিস দাও। তা আমরা কি এখন বন্টন হয়ে যাবো? বডি ভাগ করে ফেলাবো? আপনি চিন্তা করে দেখেন তারেক রহমান কি কঠিন সমস্যার মধ্যে আছে, এটা বোঝার চেষ্টা করে। সে যে সুস্থ আছে একটু বেশি, সে তো রাজনীতি অপোজিশন করতো, সরকারি পার্টি করেনি। এই চেয়ারটা বসে বসতেছে, আবার তার সাথে কারা আছে? হাসির ভাই যেটা বললেন, তার সাথে একটা অংশ হলো ভারতপন্থী কিছু লোক আছে, তার সাথে কিছু পাকিস্তানপন্থী লোক আছে, চীনপন্থী লোক আছে। তিনি তো একা না। এখন এটাও বুঝতে চাচ্ছে কি মুক্তি তো পারছে না। তিনি যে দেশে ফিরলেন, তিনি তো বলছেন আমাকে সমঝোতা করে আসতেছে। উনি কার সাথে সমঝোতা করছেন? যদি আমেরিকার সাথে করে থাকেন তো চীন মানবে না,
আপনি যদি করে থাকেন করছেন তো। আর ভারত কইতেছে কেউ কেউ বলছে ভারতের সাথে করছেন তো। আবার দেখেন তো তার মার যে অন্ত্যেষ্টিক্রিয়া হলো সেখানে স্বয়ং জয়শঙ্কর চলে আসলো, দাওয়াত দেওয়া গেল আসে। খেলা তো একটা না বলছি আমি। এত খেলার মধ্যে যখন আপনি কাজ করবেন, একদিকে আপনার মন্ত্রী পরিষদটা বহুধা চরিত্রের, হুম, সামরিক সব- বাহিনী একটা কনস্টিটিউশন ফর্মে আসছে কিন্তু আসবে, দেখা যাচ্ছে আসবে। এবং অনেকগুলো চুক্তি চীন থেকে আপনি বিমান আনবেন, অনেক পরের ব্যাপার কিন্তু। আমি একটা কথা বলি আজকে, রেকর্ড রাখেন কথাটা, যাতে শুনতে আসে বুঝা দেন। চীন আপনাকে 24টা 10টা বিমান চাই দিয়ে থাকেন, যে বিমান আপনি চাইছেন, এই বিমানটা যখন আপনার এখানে আসবে, এই বিমানটা যে টেকনোলজি, এটা কি আপনি জানেন? আপনাকে দিয়ে দিবে। এখন যদি আপনার এখানে রল্লক থেকে থাকে, যদি টেকনোলজি নকল করে, আপনার কি অবস্থা হবে? এত সোজা মনে করেন না কিন্তু, আপনি চাইলেন দিয়ে দিল, টেকনোলজি ট্রান্সফার হচ্ছে তো। সুতরাং এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো মুখের কথা আসে না কিন্তু। বাস্তবে তারা দেখবে বাংলাদেশের এই বিমান হজম করার মতন লোক আছে কিনা, বা সামরিক বাহিনীর চরিত্রটা কেমন, দেখবে কতটুকু প্রভাব কার উপরে আসছে, আমেরিকার উপরে বা ভারতের উপরে, এগুলো তারপরে হবে কিন্তু। আমরা সবকিছু মুখের কথা বলে ফেলাই, হয়ে যায় কিন্তু ধীরে ধীরে আগান। আমি বলেছি তারেক রহমান একটা কঠিন ত্রিমুখী চ্যালেঞ্জের মধ্যে আছে, আমেরিকা, ভারত, চীন বাংলাদেশে আছে, তার সাহায্য দরকার। আবার ভারত কি বলে দিয়েছে, চীন কি বলে দিয়েছে, আমেরিকা একটা চুক্তি করছো, ট্রেড চুক্তি, 2টা বাকি আছে, জিসুমিয়া, আকসা চুক্তি, 2টা সামরিক চুক্তি। এখন চীন কি বলতেছে, যদি আপনি চীনে আমেরিকার কাছে বিক্রি হয়ে যান, তাই আমি আপনার সাথে কি বলবো? তাহলে সমস্যাটা কি দেখেন, আমি তো একটা না, সম্পর্ক করতেছে। হুম, সব দিকে কিন্তু আমার দেখেন বিপদ, কিন্তু আমার অসুবিধা কি জানেন, আমার দেশটা আমাকে সাপোর্ট দিচ্ছে না, আমার দেশের লোক দ্বিধাবিভক্ত, ঐক্যমত করতে পারতেছে না। আবার মন্ত্রী পরিষদের ভিতরে সেই ইন্টিগ্রিটি নাই, সে সততা নাই, সে দক্ষতা নাই, সে গোপনীয়তা নাই, সে ভীষণ কাজ করতেছে না। কেন চিন্তা করেন, বাজেট সেশন, বাজেট পাস হবে, তারেক যে আসে সেখানে লিডার অফ দ্য হাউস, অপোজিশন আছে, সংসদ অর্ধেক খালি, অর্ধেক খালি, আপনি কি মিন করতেছেন? আর কারে তোয়াক্কা করে, অর্ধেক খালি দেখতে তো আমার নিজেরই খারাপ দেখে। তারেক যেহেতু পরে সবাইকে বকছে, কেন হলো, আপনি বকতে পারেন, কিন্তু কে যে কেন জানেন আপনি জানেন? আপনি এমপিদের মধ্যে কতজন ভারতের, কতজন আমেরিকার, কতজন চায়নার, কে জানে? আমরা জানি না। কতজন পাকিস্তানের, আপনার সবকিছু ভাগাভাগি হয়ে যায়। এই দেশটার মধ্যে সন্দেহ কালচার কে সৃষ্টি করছে? গোয়েন্দা বাহিনী। কিছু লোক চাইনিজ মিলিটারি আছে, কিছু সিআই আছে, কিছু কেজিবির আছে, কিছু আছে কোথায়? তুরস্কের, কিছু অনেকে বলে মোসাদের কিছু আছে, আবার কিছু আছে আইএসআই, আবার কিছু কাজ করতেছে ডিজিএফআই, এনএসআই। তাহলে একটা দেশের মধ্যে যদি এত লোকগুলো এত ভাগে বিভক্ত হয়ে যায়, সংহতির কোথায় আসবে? আমি আসলে আপনার আমি লোক, আপনি তো বুঝতে পারতেছেন অতি সহজে কিনা যায়। হানি ট্র্যাপ দরকার নাই, অতি সহজে হয় টাকা, না হয় ভিন্ন কোনো উপায় আসেন, পদ, অথবা অন্য কিছু প্রলোভন দেখালে। তাহলে এত সহজে কিনা যায়। আপনি এখানে জাতীয় সংহতি কিভাবে করবেন? ওই নেতৃত্ব কোথা থেকে আসবে? ওই চরিত্রটা কোথায় পাবেন? এই যে জুলাই আন্দোলনটা করলেন, বিপ্লবটা যাই করলেন, করছেন তো, করার পরে এটা হয়ে গেছে, ইট ইজ এন অ্যাক্সিডেন্ট, এটা ঘটে গেছে, কিন্তু ঘটে যাওয়ার পরে কি হলো? রাখতে পারলেন না, কেন পারলেন না? নেতৃত্ব নেই, নাইতি দিয়ে নেতৃত্ব হবে। এখানে যদি আজকে একটা মাঝ বয়সী লোক আনতেন, ছিল না, আনে নাই কিন্তু, এরাই সবকিছু করবে, হয় নাই। নাইতো নাহিদের কাছে জাতীয় অ্যাপিল আছে কোনো নাই। এনসিপি তো নিজে কিল করছে জুলাই সনদ, তাকে বিশ্বাস করতে হবে, আন্দোলন করছে, আমাকে বিশ্বাস করছে, কিন্তু জাতীয় নেতৃত্বে বিশ্বাস করবে কেন হবে? নেতৃত্ব অন্যতম জিনিস তো, ওই জিনিসটা কিন্তু লিমিটেশন চলে আসছে কিন্তু। এইগুলো এখানে আলোচনা করে যে আমরা আসি কোথায়, যাব কোথায়, চতুর্দিকে তো ঘিরে আসে আমাকে, আমরাই জানি না এনসিপির ভিতরে কারা আছে, ওখানে আইএসএ আছে, র আছে, আমরা জানি না তো। এই জন্য কথাটা বললাম যে এমন কোন দপ্তর নাই, ওপেনলি বলা হচ্ছে তো, এমন কোন দপ্তর নাই যেখানে র লোক নেই, এমন দপ্তর নাই এখন আইএসএ ঢুকে গেছে। এই যে হুম, গোয়েন্দা বৃত্তিগুলো হচ্ছে কেন হচ্ছে? বাংলাদেশ বিকাম দ্য হট বেট অফ ইন্টেলিজেন্স নেটওয়ার্ক হয়ে গেছে। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কি করবে? কিচ্ছু করার নাই কিন্তু, কারণ এটা বাস্তবতা। যাকে বিশ্বাস করবেন, বিশ্বাস করছেন তো,
পরে জানতে পারেন সে তো আপনার লোক না। এই যে বাঙালি চরিত্রের বড় বৈশিষ্ট্যটা দেখেন, শেষ করবেন প্লিজ। অতি সহজে বিক্রি হয়ে যায়, অতি সহজে বেমেনি করে এবং অতি সহজে তোষামত করে, অতি সহজে গাছ উঠায়। যেমন ধরেন শেষ করে দিই, তারেক রহমান মাত্র ক্ষমতা আসলেন 4 মাস। তার দলের এক নেতা বলতেছেন তিনি এত কাজ করেছেন তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। খেয়াল করে তার শিক্ষামন্ত্রী বলতেছে, শিক্ষামন্ত্রী হাসন মিলন আমার ঘনিষ্ঠ লোক, তারপরে বলি মিলন লেখাপড়া জানা ছেলে, সে বলতেছে আমি পৃথিবীতে অনেক কিছু দেখেছি কিন্তু এর রূপ দেখি নাই। উনি হচ্ছে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী এবং সাক্ষাৎ ফেরেশতা। শিক্ষামন্ত্রী যদি সার্টিফিকেট দেয় ছাত্ররা কি শিখবে? শিক্ষামন্ত্রী তাবেদার হয়ে যায়, ছাত্ররা কি হবে? তারেক রহমান কি করতে হবে? অবশ্যই এই সমস্ত কথা যারা বলে তাদেরকে কন্ট্রোল করতে হবে। এগুলো ভালো কথা না। আপনি রাষ্ট্রনায়ক না, কিন্তু আপনি মাত্র রাষ্ট্র দায়িত্ব নিচ্ছেন। আপনি কিন্তু রাজনীতিবিদ, মাত্র রাষ্ট্র পরিচালনা আসছেন। আপনার যাত্রা শুরু হয়েছে রাষ্ট্রনায়ক হওয়ার জন্য। যাত্রা বহু দূরে, কিন্তু 5 বছর যান না। 5 বছরে কত রাষ্ট্র হইতে পারবেন কিন্তু প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এখানে যদি আপনাকে বলে দেয় পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ফেরেশতার চেয়ে হয়ে গেছেন, তাহলে কি দাঁড়ায়? আমি এই জিনিসগুলো ভয় পাচ্ছি তো। আমি এটাও ভয় পাচ্ছি যে তারেক রহমানের যে স্বপ্ন, যে চিন্তা ভাবনা, তিনি কতটুকু বাস্তব করতে হবে। আমরা খবর রাখি তো ইমপ্লিমেন্টেশন কোন পর্যায়ে আছে। এই যে আপনি বাজেটটা দিচ্ছেন, কিন্তু বলে শেষ করবি। বাজেট ঘোষণা করছেন কত? আপনার রাজস্ব 6,50,000 কোটি। আপনি ঘোষণা করছেন 9,38,000 কোটি। গত বছর 1 লক্ষ কোটি ঘাটতি ছিল। আর এইবার তো ধরেন আপনি আরো 7 দিন বাড়াইছেন 4 কোটি। এর মধ্যে আসবে না তো। আপনার উন্নয়ন বাজেট তো হবে না। টাকা পাবেন কোথায়? ওই ব্যাংকে যাবেন। আপনার টাকা নেওয়া মানে বেসরকারি পুঁজি সব বন্ধ হয়ে যাবে। ব্যাংক ঋণ বন্ধ হয়ে যাবে কিন্তু। পরে কি হবে? ঘুষ দুর্নীতি আছে এখানে। এই যে টাকার মধ্যে তো ঘুষ দুর্নীতি আছে তো। আপনি কেমনে কি করবেন? এত উচ্চাভিলাষী বাজারে কেন দিলেন? এই প্রশ্ন কি করছে সংসদে? তার দলের লোকেরা করছে? বিরোধী বাদ দেন। দলে কি বিজ্ঞ লোক ছিল না? যে কেন আপনি এটা করতেছেন? কাউকে জিজ্ঞেস করেন। ওই এনবিআর করে দিছে, আমির খুশি বলছে ঠিক আছে, প্রধানমন্ত্রী ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এই যে বাজেট প্রণয়নে এমপিদের কোনো ভূমিকা নাই। 0+0+0 তারা বোঝেও না কি হইতেছে। অর্থনীতি বোঝে না, রাজস্ব বোঝে না, ফিসক্যাল পলিসি বোঝে না, ফরেন পলিসি বোঝে না, ভূমি বোঝে না। আপনি কি করবেন? এমপি তো হয়ে গেছে। আবার ডিফল্টার, ব্যাংক ডিফল্টার যারা ছিল তারা কিন্তু ওই 15 জোড়া দিয়ে হয়ে গেছে। একজন দেখলাম আউট হয়ে গেছে। কাজে সবকিছু আপনার বাস্তবায়নের না কেন? মুখে বললে হবে? হবে। মুখে গলা ফাড়া ফেলাইতেছেন। বাস্তবতা কি? বাস্তবতা হলো এই যে শঙ্কর ক্যাবিনেট, শঙ্কর দল, দলের ভিতরে যারা ত্যাগী নেতা ছিল, কর্মী ছিল, তারা কিন্তু অবহেলিত। আবার দেখা যাচ্ছে শুধু সিন্ডিকেট তৈরি হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা কি পাবো? আমাদের কপাল খুব খারাপ তো। আমরা জাতীয় নেতৃত্ব সৃষ্টি করতে পারি। আমি কিন্তু হাসিনার বাইরে বলি, আমরা হাসিনাকে বলি, আমাকে 3টা নেতার নাম বলেন জাতীয় পর্যায়ে স্বীকৃত জীবিত আছেন, যাদের কথা জাতি বলবে না, শোনা যায়, নট এ সিঙ্গেল ওয়ান। ঠিক এই জাতিকে, এই সংস্কৃতি, রাজনীতি সংস্কৃতিকে, এই 55 বছর বয়সে আমরা একটা নেতা সৃষ্টি করতে পারলাম না। কেন পারলাম না? ওই যে বললাম কথাটা কোথায়? কথা হচ্ছে দলের প্রধান চায় না আমি ছাড়া আর কেউ সেলুট পান। আমি সংসদের নেতা, আমি দলীয় নেতা, আমি প্রধানমন্ত্রী, এবং তাকে সমর্থন করার জন্য একটা গোষ্ঠী রেডি করা আছে। যারা জুলাই সন্ধ্যার কথা বলবে তারা বিএনপি শত্রু। সুতরাং ভালো লোকগুলো হারায় যাবে, খারাপ লোকগুলো সামনে চলে আসবে। আপনি দেশ চালাবেন, নেতৃত্ব আসবে, স্টেটম্যানশিপ আসবে বহু দূরে। কাজে আমি সবাইকে বলবো, আপনারা যে তার জায়গায় পছন্দ করেন, একটু সময় দেন। মাত্র রাষ্ট্রনায়কের চেয়ারটা বসছে মাত্র। এখন হইতে হবে, কিন্তু ক্লাস 1-এ ভর্তি হয়েছে মাত্র, মেট্রিক ইন্টে পাস করতে হবে। এই 5 বছরের মধ্যে প্রমাণ করতে হবে আদৌ তিনি রাষ্ট্রনায়ক হতে পারছেন, তাহলে কতটুকু। দেন ইউ ক্যান সে ইজ এ স্টেটমেন্ট। স্টেটমেন্ট তো এভাবে হয় না। আমি সেই কথা বারবার বললাম আপনাকে যে আজকে জুলাই, আজকে যে বললেন আজকে কি আপনার 5ই অগাস্টের ব্যাপারে বলতেছিলেন, 36 জুলাই মানে 24 জুলাই। আমি 36 জুলাই বলি না, আমি 5ই অগস্টে বললেন এটা। এবং 36 যারা বলে একদিন আমার সামনে নিয়ে আসেন টকশোতে, আমি জিজ্ঞেস করবো কই পেলেন।
এই ডিকশনারি কই এটা কোন আবেগে বলছেন? এই সমস্ত আবেগ কেন জন্ম দিচ্ছেন আপনারা? এই হাসিনা ভাইদের তো কথা বলতে হবে। কেন ৩৬ জুলাই হবে? তাহলে যার জন্ম হয়েছে ৫ তারিখে সে ৩৬ বললে লাগবে ৩৬ জন্ম হয়েছে আমার। একটা রাষ্ট্র নিবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট আসবে এটা? আসবে না। কাজে সবগুলো ঠিক করে না কেন? আমার কথা শেষ কথা হলো, আলোচনা ভালো হইছে। হাসিনুর ভাই মন খুলে কথা বলছে। আমি জানতাম যে সে দল করছে একটা। কিন্তু দল করে হিমশিম খেয়ে যেতে জানতাম না। উনি যে নানা প্রতিনিধি হচ্ছে আরো হবে। যত মিশবেন ততই দেখবেন যে যেখানে ২ জন বাঙালি আছে ঠিক ৩ জন বাঙালি ৩ টা দল। এই এনসিপি করে যারা, এরা কি করছে? এরাও তো ভাগ করছে দল। এক জমির এক দল করে বেড়াইছে। জিজ্ঞেস করছেন কোনদিন? এত সাহস কোথায় পাও তোমরা? জাতি কি বুঝো? ভূ-রাজনীতি বুঝো? ফরেন পলিসি বুঝো? বিগ পাওয়ার বুঝো? অর্থনীতি বুঝো? আমরা শেষ করব। হয় না। আরেকদিন বলবো। বললাম তো সবকিছু তো হয়ে যায়। যখন বলে ক্যান্টনমেন্ট ঘেরাও করে ফেলাবো, বলেনি কোনো নেতারা এনসিপি? কেন বলছে জানেন? ওরা ক্যান্টনমেন্ট চিনে না, গুরুত্ব বুঝে না। ওই সেনাবাহিনীর চিফ ভালো কথা বলছে। ওরা ছেলে মানুষ, মাফ করে দাও। আমি তো এই কথা পছন্দ করছি। ভয় তো এটা, এখন তো বলবে না। এখন কিন্তু হাসনাত এই সমস্ত কথা বলবে না। সাজিদ বলবে না। নাহিদও বলবে না। কারণ তারা কিছুটা ম্যাচ করেছে। তারা বুঝতে পারতেছে সিটিজেনশিপ ইজ রেসপন্সিবিলিটি। ইনস্ট্রাক্টর জাজমেন্ট এটা বলে। এটা হবে না। কাজে আজকে আপনি যে আলোচনা আনছেন, আমার একটাই কথা এখানে, জুলাইটা কোনো ষড়যন্ত্র না। এটা মানুষের আবেগ, অনুভূতি, দাবি বা প্রেক্ষাপটে এটা ঘটে গেছে। স্পার অফ দ্য মুভমেন্ট। শেখ হাসিনা নিজেও জানতে না কি হচ্ছে। এবং যারা আন্দোলন করছে তারাও জানতে হইতে পারে। আমরা কেউ বুঝতে পারি কি হচ্ছে। এটা ঘটে গেছে। এই যে ঘটে গেছে না, এটাকে বলে আল্লাহর মায়ের শ্রেষ্ঠ মায়ের। আল্লাহ যখন যা চায় তা ঘটে যায়। সেজন্য বান্দাকে হতে পারে। এটা ঘটে গেছে। শেখ হাসিনা চিন্তা করতে পালাতে। এবং সে যে পালায়া গেল দেখেন। এটা বলতে পারবে না সে পালাইছে। তাকে তো একটা হেলিকপ্টার দিয়ে আগে বিহেভি ট্রিটমেন্টে পাঠানো হয়েছে এবং ওপারে যে কি হয়েছে? ভারতের বিখ্যাত ব্যক্তি অজিত দোভাল বা যারা ভিজিট করছে তাকে। তো সে তো গেছে কি? সে তো প্রাইম মিনিস্টার ঢুকছে। ভারতে গেছে কিন্তু সে প্রাইম মিনিস্টার হিসেবে প্রাইম মিনিস্টার হিসেবে সে ভারতে ঢুকছে কিন্তু। পদত্যাগ করে নাই তখন। পরে সেটা তো হয়তো হয় না। গভর্নমেন্ট ফরমাল ঠিক আছে। এইটার উপরে বুঝতে হবে যে তাকে একটা বিআইপি মর্যাদা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের লোকদের প্রোটেকশন দেওয়া হয়েছে। ক্যান্টনমেন্ট রাখা হয়েছিল। কেন রাখা হয়েছিল? সবকিছু দেখেন, একটু গাইডটা দেখেন না কেন? সবকিছু দেখবেন হয়েও হলো না শেষ। এই হয় না। এখন যদি হাসিনুর রহমানকে আমি বলে দিই, আমি আর হাসিনা একমত হয়ে গেলাম। আমাদের নেক্সট প্রধানমন্ত্রী হাসিনুর ভাই। তো উনি প্রথমে চিন্তা করে আমি যদি প্রধানমন্ত্রী হয়ে যাই, আমি কার ঘরে রাখবো? তখন ওনার পাশে কিছু লোক দেবো। ওই একই কথা হবে কিন্তু। তখন সে দেখবে হোয়াট ইজ ইন্ডিয়া, হোয়াট ইজ চায়না, হোয়াট ইজ আমেরিকা। বাস্তব, বাস্তব জিনিসটা। আমরা খলিলকে অনেক ধন্যবাদ সিনাপ ভাই, আমরা শেষ করব। সব কথা শেষ কথা হলো দেখেন, একটা সুসংবাদ খারাপ সংবাদ আছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী জানাচ্ছে সংসদে জাতিসংঘের আমরা ফি দিতে পারতেছি না। আমাদের যে কোনো মুহূর্তে ক্যান্সেল হতে পারে মেম্বারশিপ। আপনি চিন্তা করছেন আমরা কত সচেতন জাতি? জাতিসংঘের ফি দিতে পারি না আমরা। এটা বাকি বললো কেন? কেন বাকি পড়ে এটা? এটা এই জন্য বাকি পড়ে ইউনূসটা ঘুমায়। ইউনূস দেশ শাসন করছে। একটা দেশের ভিতরে এসে প্রমাণ করছে একটা অপদার্থ সরকারের সে চিফ ছিল। একটি মহিলা কত কত বুঝাইছে, একটা লোক এসে বাদ দেয়। আমরা চিৎকার করে বলছি ঠিক না, উনি শুনে নাই। উনি যা ভালো মনে করছে তাই করছে। মনে হচ্ছে তার একটাই শুদ্ধ সে শেখ হাসিনা গেছে। তার একটাই চিন্তা ছিল শেখ হাসিনা পতন হয়েছে, আমি ওরে দেখে নেব। এই যে ব্যক্তি চিন্তাতে এসে দেশ শাসন করছে, তারও কিন্তু একদিন জবাবদি করতে হবে। কারণ দেশের চিন্তা করেনি। তাকে সম্মান দেওয়া হয়েছিল, কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা ছিল শেখ হাসিনা। এখন সামনে যা হবে খালি দৃশ্য দেখেন, কোনো মন্তব্য করেন না। অনেক কিছু ঘটবে যা হাসিনা ভাই পছন্দ করবেন, আমি পছন্দ করব না, হাসিনা পছন্দ করবে না, কিচ্ছু আসে যায় না। বাস্তবতা এত কঠিন, যা ঘটে তা ঘটবে। তবে একটাই ভরসা আছে, আমার মনে হয় এই বাংলাদেশটা বেঁচে এই জন্য আছে, স্বয়ং আল্লাহ তার বিশেষ লিস্ট আমাদের আসছে রহমত। কাজেই শেষ ভরসা ওই আল্লাহ। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। হাসিনুর ভাই মনে হয় চলে গেছেন। আমরা বিদায় নেই। তাহলে অসংখ্য ধন্যবাদ হাসিনা এম এ সাইদ এবং কর্নেল হাসিনুর রহমান এবং প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন তাদেরকে ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।